জনাব গয়েশ্বরচন্দ্র রায়, আমি 2006 থেকে 2025 পর্যন্ত বিএনপি রাজনীতিতে কি পরিবর্তন আসছে সেটা একটু ধাপে ধাপে জানবো। আমি আপনার কথা থেকে নিয়ে যদি আমি এটা বলি যে বেগম খালেদা জিয়া, এটা আমরা কিন্তু, আপনি আজকে বলছেন, আমরা কিন্তু এটা প্রমাণও পেয়েছি যে বেগম খালেদা জিয়া কোনোভাবেই আসলে দেশ ছাড়তে চান নাই, অনেক প্রতিকূলতা সত্ত্বেও। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও জনাব তারেক রহমান যে দেশে ফিরছেন না, সেইটার ক্ষেত্রে কি আমরা একটা স্পষ্ট পার্থক্য দেখতে পাই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের অবস্থানে? অনেকে বলছেন যে তারেক রহমান ভয় পাচ্ছেন, অনেকে বলছেন যে তারেক রহমান অনেক কিছু আশঙ্কা করছেন। তারেক রহমান দেশে ফিরছেন না, এই ফ্যাক্টটা ধরে যদি আপনি একটু বলেন যে এটা এরকম কেন হতেছে, মানে উনি আসতেছেন না কেন? উনি আসবেন, যথাসময়ে আসবেন। আর এটার অন্তর্নিহিত ঘটনা জানা যায় না, অনুভব করা যায়। সেই অনুভবের বা রিয়েলাইজেশন থেকে আমি বলতে পারি উনি মানে মানে যখন এই ইলেকশনটা নিশ্চিত হবে তখন তিনি নিশ্চিত চলে আসবেন মাতৃভূমিতে। এই ব্যাপারে কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই। কৌশলগত কারণে হয়তো আমরাই চাই না উনি এই মুহূর্তে আসুক, এবং যত ষড়যন্ত্র যদি থাকেও, যে আপনি বললেন একটু আগে আনঅফিসিয়ালি যে কথাগুলি, হ্যাঁ, ষড়যন্ত্রের ডালপালা, কোন ধরনের ষড়যন্ত্র, ওই ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র, কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না, কিছু প্রেডিকশন করা যায়, কিছু প্রেডিকশন করা যায় না। হ্যাঁ, তা আমরা মনে করি যে ওনার আসার পরে আমাদেরকে নতুন করে যেন আরেকটা দুশ্চিন্তার উদ্বেগ মানে ঘটনা না ঘটে, এই জন্য আমরা চাই। ইলেকশন নিশ্চিত হওয়ার কথা বলতেছিলেন, আপনারা কি এখনো ভাবছেন যে ইলেকশনের অনিশ্চয়তা ঠিক কাটে নাই? দেখেন, আমি যদি বলি তাহলে এটা কেমন দেখায়। আমি পরশুদিন তো প্রধান উপদেষ্টার সাথে প্রথম দেখা করলাম, শুনলাম, আমি কোনো কথা বলিনি, শুনলাম। এটাকে পত্র পত্রিকাও দেখেছি অনেক কথা। তারপরে আপনার নির্বাচন কমিশনেরও উঠলাম। আপনাকে আমি কাছে আমি জানতে চাই যে ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনূসের আন্তরিকতা নির্বাচনের ব্যাপারে আর নির্বাচন কমিশনের আন্তরিকতাটা কি একটা নির্বাচন অনুষ্ঠিত করার জন্য যথেষ্ট, না পারিপার্শ্বিক রিলিভেন্ট বিষয়গুলি আছে, তাদের সহযোগিতা দরকার। সে রাজনৈতিক দলেই বলেন, অন্যান্য অর্গানে বলেন, আপনার দেশেই বলেন, বিদেশি বলেন, এই নির্বাচনের পর একটা আফটার এফেক্ট কি রেজাল্ট হইতে পারে, সবাই তো একটা হিসাব নিকাশ করছে, তাই না? আর ক্ষমতা আসলে কার কি লাভ হবে, কার কি ক্ষতি হবে, তাই হিসাব নিকাশগুলি করবে না, এটা তো আমার মনে হয় সঠিক না। তারা করে, তাই তো। তো সেই কারণে আমি আশঙ্কা বোধ করছি না। আমি শুধু একটি উদাহরণ দিয়ে বলবো, একটা গর্ভবতী মা যতক্ষণ পর্যন্ত তার সন্তান ভূমিষ্ঠ না হয় ততক্ষণ পর্যন্তই তার মধ্যে একটা আশঙ্কা কাজ করে, দুশ্চিন্তা কাজ করে। ইন্টারেস্টিং। এটা থেকে আপনি কথাটা একটু আমরা পরে দিয়ে আবার একটু শুনবো। আমি শুধু 2006 আর 2025-এর তুলনায় কুইক কতগুলি বিষয় আপনার সামনে তুলতে পারি যে 2006-তে বিএনপির যেগুলি সমালোচনা ছিল সে থেকে 2025-এর বিএনপি আলাদা কিনা। যেহেতু তারা 31 দফার মধ্যে সংস্কার প্রস্তাব করতেছে, তার আগে 31 দফার আগে 19 দফা দিয়ে তারা অনেক রকম কথা বলছে। আমি একদম প্রথম থেকে বলি যে ক্ষমতার অপব্যবহারের কথা বারবার বলা হয়েছে বিএনপির ক্ষেত্রে, ক্ষমতার একাধিক কেন্দ্রের কথা বলা হয়েছে, সেইটার ক্ষেত্রে 2006 এবং 2025-এর মধ্যে পার্থক্য আছে কিনা। অর্থাৎ একজন মানুষের কাছে একক ক্ষমতা, আমরা শুনেছি যে, আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার নির্দেশ ছাড়া কোনো কিছু সে সময় হইতো না বইলা বারবার অনেকে অনেক কিছু বলেছেন। তারপরে আবার ক্ষমতার কেন্দ্র জনাব তারেক রহমানের নিয়েও অনেক কথা বলছি। সেইটার ক্ষেত্রে কি কোনো 2006 থেকে 2025-এ পরিবর্তন হয়েছে কিনা? এগুলো তো ধরেন অনুমান ভিত্তিক, হ্যাঁ, সেগুলোকে প্রমাণ করা খুব কষ্ট। হাসিনার কথা ছাড়া কিছু চলতো না আমি বলতে পারি, বাট পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টে Prime Minister is all in all to take the decision. The parliamentary system is a collective decision. Even the parliamentary system of government, opposition also is a part of a government. So that parliamentary system of government, Prime Minister dictator হওয়ার তো সুযোগ নাই। কিন্তু পার্লামেন্ট সঠিকভাবে অ্যাক্ট না করে সেক্ষেত্রে সেটা তো পার্লামেন্টের। ওকে, আমি প্রশ্নটা আরেকটু ইয়ে করি, পার্লামেন্ট সঠিকভাবে অ্যাক্ট করেছে কিনা 2001 থেকে 2006? পার্লামেন্টের সদস্যরা অ্যাক্ট করছে কিনা, আমি তো পার্লামেন্টের সদস্য কখনো হই নাই, আমি যাই নাই, দূর থেকে দেখছি। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বিরোধী দলেরও একটা অ্যাক্ট আছে। বিরোধী দলের কিন্তু ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার একটা থাকে। কিন্তু আপনি খেয়াল করবেন, একটু কথা শেষ করি।
এ যাবৎকাতে যত পার্লামেন্ট দেখছেন আপনি, কোনো পার্লামেন্টে দাঁড়িয়ে কখনো দেশের জনগণ অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতি অথবা দেশের উন্নয়ন অথবা কোনো দুর্নীতি এইসব ব্যাপারে আপনি কি কখনো বিতর্ক দেখছেন? না পার্সোনাল গালাগালি, অ্যাটাক, হ্যাঁ, অর্থাৎ চরিত্র হনন, যেটা জনগণ মানে কি মানে বুঝতে পারে না যে এটা কি পার্লামেন্ট সদস্য, না আমি যে রিক্সা চালাইতেছি আমি কি আমার মতো কিনা সে। সুতরাং আমরা তো দায়িত্বটা সেভাবে পালন করতে যাই না, এখানে তো আমরা ভুলটা করি। ক্ষমতার অপব্যবহার প্রসঙ্গে বিএনপি কি 2006-এর অবস্থানই আছে নাকি একটা পরিবর্তিত অবস্থানে গেছে 2025-এ এসে ক্ষমতার ব্যবহার? একটা শোনান, প্রত্যেকটা মানুষই কিন্তু পথ চলার পথে হোঁচট খেয়ে মাটি ছিটে, তাই না? আপনি ধরে নেন জিয়াউর রহমানের প্রথম রিফর্ম হলো 19 দফা, ঠিক আছে, এবং 19 দফার যে সম্পূর্ণ কার্যকর হয়েছে তাও নয়, এখনো 19 দফার অপরাজ্যতাটা কিন্তু বিলীন হয়ে যায়নি। এটার ধারাবাহিকতার থেকে কিছু নতুন পর্যবেক্ষণে কিছু আসলো ও মিশন 2030, ঠিক আছে, সেখানে কিছু নতুন কিছু জিনিস আসলো এবং এটার আলোকেই আবার দেখা গেল যে আমরা যখনই সকল দলকে ঐক্যমতের ভিত্তিতে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন বা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন যাই বলি, আমরা 33 দফা, আমাদের প্রথম ছিল 27 দফা, পরবর্তী পর্যায়ে যুগপৎ আন্দোলনের যত শরিক দল আছে তারা আবার এটাকে রিভাইজ করে করলো 31 দফা। 31 দফা করার পরে অন বিহাফ দ্য হোল অ্যালায়েন্স, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যালায়েন্স, যুগপৎ হইল। তখন তারেক রহমান 22 সালে তিনি এটা উপস্থাপন করলেন। এটা তো একজনের দাবি না, সকলের দাবিকে। সেটা ঠিক আছে, মানে আমি একজনের দাবির কথা বলতেছি না, আমি আসলে শুধু বিএনপির কথাই জানতে চাইতেছিলাম আপনার কাছে জনাব গয়েশ্বরচন্দ্র রায়। আমি তাহলে একটু আগাই, তার মানে ক্ষমতা প্রসঙ্গে আপনি যেভাবে ব্যাখ্যা করলেন সেটা হচ্ছে ক্ষমতা আসলে একক কোনো প্রক্রিয়া না বা এটা, কিন্তু আমরা দুর্নীতির প্রসঙ্গে যদি আসি, যে দুর্নীতির ক্ষেত্রে বিএনপির যে অবস্থান 2001 থেকে 2006 অর্থাৎ ক্ষমতায় থাকার মধ্যে ছিল, তার সেটা পরিবর্তন হয়ে 2025-এ কোনো বদল হয়েছে কিনা আপনি যদি বলেন, যে মানে অবস্থানগত পরিবর্তন। এখন প্রশ্নটা হলো যে আপনি 31 দফা নিশ্চয়ই পড়ছেন। জি পড়ছি। আর 31 দফার মধ্যে যে সকল উপসর্গগুলি একটা জাতিকে ধ্বংস করে, হ্যাঁ, সেই উপসর্গগুলি নিরসনের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কি স্টেপ হবে সেটা ব্যাখ্যা দেওয়া আছে। দুর্নীতির প্রশ্নে ব্যাখ্যা দেওয়া আছে, শিক্ষার প্রশ্নে ব্যাখ্যা দেওয়া আছে, স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া আছে, উন্নয়নের ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া আছে, জবাবদিহিতার ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া আছে, প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের মধ্যে ভারসাম্যের কথা বলা আছে। তারপর এটা অনেক রকমের কিন্তু আছে, যদি আমি পুরাটা পড়ি, আপনি পড়ছেন তো দেখবেন যে এই 31 দফাকে আমি 5 বছরে পারবো না, কিন্তু আমি ধাপে ধাপে এগোবো এই লক্ষ্যে। না ঠিক আছে, আমি আপনার ইন্টেনশন বুঝতে পারছি যে আপনি 31 দফা ধাপে ধাপে করবেন, কিন্তু আমার যেটা জানার, আমি যখন 31 দফা পড়ি আমি দেখি যে কাজগুলি থেকে সংস্কার বা উত্তরণ চাওয়া হইতেছে সেই কাজগুলির বেশিরভাগ বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা নিজেরাই করেছে। এখন বিএনপি যে কাজগুলি করেছে এর জন্য তারা জাতির কাছে কোনোভাবে সরি বলবে কিনা, বা সরি বলে যে আমরা তাদের পরিবর্তন করব সেটা বলবে কিনা, বিএনপির জন্য সাফার করছে জাতি, এটা করবে কিনা। এখন প্রশ্নটা হলো যে বিএনপির জন্য যতক্ষণ সাফার করছে, বিএনপি তার রিয়েলাইজেশনের থেকে কিন্তু এই রিফর্মগুলি আনছে। সেখানে আমি যদি ধরেন আমি আমার কর্মের জন্য যদি অনুতপ্ত হই, আপনি আমাকে সরি না বলাইলেও চলে, ঠিক আছে। আমাদের রিয়েলাইজেশনের থেকে আমরা দেশটাকে একটা সঠিক পথে আনার জন্যই তো আমরা সবাই মিলে বসে এটা ঠিক করছি। এটা কোনো একক ব্যাপার না, উদ্যোগটা হয়তো যিনি নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান সাহেব এই উদ্যোগটা নিচ্ছেন, এই সংস্কার প্রস্তাবগুলি নিয়েই সকলের সাথেই দফায় 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 আলাপ করতে করতে ডান বাম যে যেখানে আছে সবার সাথে আলাপ হয়েছে। সে আলাপ করার মধ্য দিয়ে এখন এখান থেকে আপনাকে বুঝে নিতে হবে, আপনি আমাকে সরি কেন বলাচ্ছেন? আপনি কি জামাতে এখনো সরি বলাতে পারছেন? জামাতে দাদা আমরা আলোচনাটা যদি মানে আপনাদের মধ্যে রাখি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়, মানে জামাত আওয়ামী লীগ তাদের দায় তাদের কাছে। আমি আপনাদের কাছে ব্যাপারটা, যেহেতু আপনারা আসলে 31 দফার মতো এরকম একটা দফা দিচ্ছেন, আপনাদের জায়গাটা পরিষ্কার কিনা সেটাও আমাদের একটু বোঝার দরকার আছে। আচ্ছা আমি একটু আগাই, কারণ 2006 আর 2025 একটু ইতিহাস আশ্রয়ী হয়ে যেতেছে। আমি বর্তমানে ফিরে আসি যে